হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আজকে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগ শেয়ার করতে চলেছি। তো লাস্ট 14th নভেম্বর 2024 আমরা গিয়েছিলাম ইউরোপের অন্যতম একটি বিখ্যাত দেশ চেক রিপাবলিক বা চেকিয়ার ক্যাপিটাল প্রাগ শহরটি ঘুরতে। তো আজকে আমি তোমাদের সাথে সেই প্রাগ শহর ভ্রমণের প্রথম দিনের মুহূর্তগুলো শেয়ার করব। তো চলো শুরু করা যাক আমার ব্লগটি। এখন আমরা রয়েছি প্রাগের মিউজিয়াম মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা যাব আমাদের ট্যুর গাইডের সাথে মিট করতে, কারণ যেহেতু প্রাগ একটি ঐতিহাসিক শহর, তো আমাদের একটা প্ল্যান ছিল যে প্রাগের ওল্ড টাউন স্কোয়ারটা ঘোরার জন্য একটা ট্যুর গাইড নেওয়ার। তাতে করে প্রাগের মধ্যযুগীয় ইতিহাস সম্পর্কে আমাদের অনেকটাই আইডিয়া হবে। এখন আমরা রয়েছি প্রাগের স্টেয়ারমেস্টোতে। আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা কিন্তু কোনো একটা হল ছিল, যেটা আর নাম আমার এক্স্যাক্টলি মনে নেই এখন। এই হলটাতে আমরা দেখছিলাম কোনো একটা আর্ট এক্সিবিশনের, আর সামনেই যেহেতু ক্রিসমাস, তো এখানে কিন্তু একটা ছোটো মোটো ক্রিসমাস মার্কেটের মতোই আমি দেখতে পেলাম। আর প্রাগে প্রচণ্ড ঠান্ডা ছিল, তো এখানে কিন্তু হট ওয়াইনের শপও আমি দেখতে পেলাম। আমরা কিন্তু আমাদের ট্যুর গাইডের সাথে মিট করে এবার ওল্ড টাউন স্কোয়ারের সব মূল আকর্ষণগুলোর কাছে চলে এসেছি। ওই যে আমার সামনে রয়েছে টিন চার্চ। বলা হয় টিন চার্চের আদলেই নাকি ওয়াল্ট ডিজনি তার স্লিপিং বিউটি মুভিটার ক্যাসেল ডিজাইন করেছিল। আর মধ্য ইউরোপের যত রকমের ওল্ড টাউন স্কোয়ারগুলো রয়েছে, তার মধ্যে নাকি প্রাগের ওল্ড টাউন স্কোয়ারটা সব থেকে বেশি সুন্দর ও শৈল্পিক। এখন আমরা চলে এসেছি প্রাগের অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক বা জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ঘড়িটির সামনে, যেটি প্রায় 600 বছর পুরনো। আর রাজা চতুর্থ চার্লসের সময়ে এটি তৈরি করা হয়েছিল। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রের অবস্থান বিষয়ক সময় নির্দেশ করার এক বিশেষ কারিগরিতে তৈরি এই ঘড়িগুলি অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক নামে পরিচিত। এগুলি কিন্তু পৃথিবীতে বহু প্রাচীন, তার মধ্যেও প্রাগের এই সুপ্রাচীন ঘড়িটি এখনও সক্রিয়। বলা যায় যে 600 বছরের পুরনো সক্রিয় অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক হলো প্রাগের এই ক্লকটি। আর এখন পর্যটকদের উদ্দেশ্যে প্রত্যেক ঘন্টায় একটি ক্লক শো এখানে হয়। It gets its name because if you see the ornament there on the corner, that is, of course, a stone bell. All the houses here in Old Age will be falling asleep in their seats from boredom.
When the same opera was premiered here in Prague, here the people loved it. So news of this success traveled to Mozart in Vienna. ট্যুর গাইডের সাথে হাঁটতে হাঁটতে ওল্ড টাউন স্কোয়ার থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছিলাম জিউস কোয়ার্টারের দিকে। আর জিউস কোয়ার্টারের পথেই কিন্তু আমাদের চোখে পড়েছে প্রাগের বিখ্যাত সাহিত্যিক এবং নট অনলি প্রাগ, সারা পৃথিবীতে বিখ্যাত ফ্রান্স কাফকার এই স্ট্যাচুটি। এই স্ট্যাচুটির নিচের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় একটা ককরোচ, যেটা কিনা ফ্রান্স কাফকার মেটামরফোসিস নোভেলের একটা পার্ট। Interested in checking that out. They are closed on Saturdays, so don't plan on going tomorrow, but they'll be open back up again on Sunday. So this is a part of the Jewish Museum today. The exhibit inside. জিউস কোয়ার্টার ঘোরার পরেই কিন্তু আমাদের অলমোস্ট গাইডেড ট্যুর শেষ হয়ে এসেছিল আর সন্ধ্যাও হয়ে গিয়েছিল। সারা দিন ওল্ড টাউন স্কোয়ার ঘোরার পর এবার আমাদের যথেষ্টই খিদে পেয়ে গেছিলো। তো আমরা প্ল্যান করেছিলাম প্রাগের অন্যতম বিখ্যাত স্ট্রিট ফুড, যেটা কিনা চিমনি কেক নামে পরিচিত, সেটা আমরা খাবো। মানে এই চিমনি কেকটি এখানে টার্ডেলনিক অর সামথিং এরকম কিছু একটা প্রোনাউন্সিয়েশন, যেটা আমি ঠিক জানি না, তো টার্ডেলনিক নামে পরিচিত সেই কেকটাই আমরা এখানে খাবো। প্রাগের এই বিখ্যাত চিমনি কেক খেয়ে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল প্রাগের চার্লস ব্রিজটা ঘোরা। এই চার্লস ব্রিজ ওল্ড টাউন স্কোয়ার এবং প্রাগ ক্যাসেলকে কানেক্ট করেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে প্রাগ ক্যাসেল। রাতের অন্ধকারে চার্লস ব্রিজ থেকে গোটা প্রাগ শহরটা দেখার জন্যই আমি রাতের অন্ধকারে এই ব্রিজটায় গিয়েছিলাম। এই ব্রিজে কিন্তু প্রায় 30টির মতো স্ট্যাচু রয়েছে, আর এই চার্লস ব্রিজটা কিন্তু প্রায় 700 বছরের পুরনো ব্রিজ। প্রাগ শহরের বুকের ওপর দিয়ে বয়ে গেছে ভ্লাতাভা নদী, আর এই ভ্লাতাভা নদীর ওপরেই রয়েছে চার্লস ব্রিজ। এই ব্রিজের ওপরে কিন্তু ইমতিয়াজ আলীর হ্যারি মেট সেজেল মুভিটারও শ্যুট হয়েছে। চার্লস ব্রিজ ঘোরা কমপ্লিট করে এবার আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন নিউ টাউন সিটির দিকে, রোটেটিং হেড অফ কাফকা দেখার জন্যে। আর যেহেতু আমি আগেই বললাম যে ক্রিসমাস সামনেই, তো এর পাশে কিন্তু প্রচুর ক্রিসমাস ছোট ছোট মার্কেট গড়ে উঠেছে। এই হলো ফ্রান্স কাফকার স্ট্যাচু। এর পার্টগুলো নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর ঘুরতে থাকে এবং কাফকার ফেস তৈরি করে। আমরা যদিও রাতে গিয়েছিলাম এটা দেখতে, কিন্তু দিনের বেলায় সূর্যের আলোতে এটা দেখতে বেশি ভালো লাগবে। বলা হয় কাফকার এই স্পিনিং হেড স্ট্যাচুটা কাফকার কমপ্লেক্সিটি অফ লাইফ আর ওর কমপ্লেক্সিটি অফ রাইটিংসকে নাকি তুলে ধরে। মানে ওনার সাহিত্য কীর্তির সাথে সামঞ্জস্য রেখে ওনাকে শ্রদ্ধা জানিয়েই প্রাগের আর্টিস্ট ডেভিড কার্নি এটি তৈরি করেন। এটি 2014 সালে তৈরি হয়। দর্শকদের জন্য এখন প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এখানে কাফকার স্পিনিং হেডের এই শোটা হয়। আর এটা দেখার জন্য কিন্তু কোনো টিকিটের প্রয়োজন হয় না। এই যে প্রত্যেকটা পার্ট এটা ঘুরতে থাকবে এবং কাফকার ফেস তৈরি হবে। রোটেটিং হেড অফ কাফকা রয়েছে কোয়াড্রিও শপিং সেন্টারের ব্যাকইয়ার্ডেই। তো এবার কাফকার এই স্পিনিং হেডের শোটা দেখা শেষ করে আমরা প্ল্যান করলাম ডিনার করার। আর ডিনার করার জন্য কোয়াড্রিও শপিং সেন্টারের ভেতরেই আমরা চলে গেলাম একটা ইন্ডিয়ান ফুড কোর্ট বম্বে এক্সপ্রেসে। সেখানে গিয়ে আমরা কিছু ইন্ডিয়ান ফুড অর্ডার করলাম এবং তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। এবার প্রাগে আমরা এসেছিলাম আমার হাজব্যান্ডেরই বন্ধু রাম ভাইয়ার ওখানে। তো আমি, আমার হাজব্যান্ড এবং রাম ভাইয়া আমরা সবাই মিলে এখানে ডিনার সেরে তারপর আবার রাম ভাইয়ার অ্যাপার্টমেন্টে চলে গেলাম। তো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি। তোমরা জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরে।